দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীন সরকারের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উজ্জ্বল সেতু হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সম্প্রতি বৃত্তি পাওয়া ৫৫ শিক্ষার্থীকে নিয়ে ঢাকার চীনা দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা জানান, চীন থেকে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে বাংলাদেশের বিভিন্ন খাতকে ঢেলে সাজাতে চান তারা। আমার করা রিপোর্টে থাকছে বিস্তারিত। চোখ ভরা স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষা অর্জনে এক ঝাঁক তরুণ যাচ্ছেন দূর প্রাচ্যের দেশ চীনে। তারা সবাই পেয়েছেন বিভিন্ন পর্যায়ের চীনা সরকারি বৃত্তি। শুধু উচ্চশিক্ষা অর্জনেই নয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও পোক্ত করতে সেতু হয়ে কাজ করার ভার তাদের কাঁধে। এই শিক্ষার্থীরা বলছেন, পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে এসে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চান তারা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নানচিং কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের জন্য যাচ্ছেন আশা। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তো মূলত হচ্ছে এগ্রিকালচারে কত বেশি মেকানাইজড করা যায় এই দিকটা নিয়ে কাজ করে, কিন্তু আমাদের দেশে আসলে এগ্রিকালচার ওইভাবে এখনো মেকানাইজড হয়নি। এখন চায়না হচ্ছে অনেক বেশি এগ্রিকালচার মেকানাইজেশনের দিকে এগিয়ে। তাদের যে প্রযুক্তিটা সেটা যদি আমি শিখতে পারি, আমি হয়তো সেটা আমাদের এখানে ফিল্ড পর্যায়ে কাজে লাগাতে পারবো। পড়াশোনা করে নিজেকে ঝালিয়ে নিতে চান বৃত্তিপ্রাপ্ত আরেক শিক্ষার্থী নাহিদুল ইসলাম। গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা হচ্ছে সিএসসি স্কলারশিপের জন্য টিকেছি। এটা তো অবশ্যই নিজের জন্য একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। চলতি বছর চীন সরকারের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি প্রি ডিপার্চার রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনে অবস্থানকালে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি দেশটির ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। নতুন যুগে চীন বাংলাদেশের মানুষের মধ্যে এবং সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে আশার সেতু হয়ে উঠুন। চীন থেকে ফিরে আসার পর বাংলাদেশের উন্নয়ন ও নির্মাণ কাজে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুই দেশের বন্ধুত্বে অবদান রাখুন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার উজ্জ্বল সেতু বলেও আখ্যা দেন তিনি। গেল বছর চীনা দূতাবাস ৬টি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে আটকে পড়া সহস্রাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে চীনে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে। চীন ও বাংলাদেশের দীর্ঘ ইতিহাস ও চমৎকার সংস্কৃতি আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশ প্রাচীনকাল থেকেই ভালো প্রতিবেশী ও বন্ধু। কোভিড-১৯ সময়ে দুই দেশের শিক্ষা বিনিময় কার্যক্রম অব্যাহত ছিল বলে জানান তিনি। অনুষ্ঠানে নর্থ সাউথ ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনা ভাষার গান ও ঐতিহ্যবাহী নাচ পরিবেশিত হয়। ২০২৩ শিক্ষাবর্ষে চীনা সরকারি বৃত্তির জন্য স্নাতক ও স্নাতকোত্তর সহ উচ্চশিক্ষায় ৫০০ শিক্ষার্থী আবেদন করেন। এদের মধ্য থেকে বাছাই করে ৫৫ জনকে নির্বাচন করা হয়। রওজা জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। এদিকে ভবিষ্যতে দুই দেশের শিক্ষাক্ষেত্রে চীনের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীন ও বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং এটি দুদেশের জনগণের মধ্যে বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের ঢাকা ব্যুরোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ২ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তিমূলক পড়াশোনার জন্য চীন যাওয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা চীনে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে এসে
তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে দেশ গঠনে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি আরও বলেন, চীনা ভাষা শিক্ষাদানেও জোর দেওয়া হচ্ছে। এই বছরের আন্তর্জাতিক শিশু দিবসের শুরুতে বাংলাদেশের মেয়ে আলিফা চীনের চিঠির জবাবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ইও ইং এক্সপেরিমেন্টাল স্কুলের সঙ্গে আলিফা চীন যে স্কুলে পড়াশোনা করছে সেই বিমান বাহিনীর স্কুলের স্কুল পেয়ারিং মডেল স্কুল প্রতিষ্ঠায় কাজ চলছে।非常高兴，今年我们迎来了教育合作大发展的一年。আমি অত্যন্ত আনন্দিত। চলতি বছর দুদেশের শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত উন্নয়নের একটি বছরের সূচনা করেছি। আমরা এখন বেশ কয়েকটি ক্ষেত্রে দুদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতার উপর জোর দিচ্ছি, যা শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং বাংলাদেশি তরুণ শিক্ষার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়। এই বছর আমরা আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছি। সবকিছু ঠিকঠাক থাকলে 200 জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী শিগগিরই বৃত্তিমূলক পড়াশোনার জন্য চীনে যাবেন। এছাড়া আমরা চাঁদপুরে প্রথম স্মার্ট ক্লাসরুম নির্মাণ করেছি এবং বাংলাদেশের বৃত্তিমূলক স্কুলগুলোতে আরও বেশি স্মার্ট ক্লাসরুম তৈরি করে দেব। আমরা আরও বেশি শহরে চীনা ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের কথা ভাবছি, যাতে আরও বেশি বাংলাদেশি তরুণ তরুণী চীনা ভাষা শেখার সুযোগ পায়। আমি আশা করি তারা চীনে আসার পর সেই সুযোগকে কাজে লাগাবে, কঠোর অধ্যয়ন করবে, তাদের দিগন্ত প্রসারিত করবে এবং চীনা সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব করবে। চীনে অধ্যয়নের মাধ্যমে আরও বেশি চীনা বন্ধুদের সঙ্গে পরিচিত হবে, আধুনিক চীনাদের চিন্তাভাবনা সম্পর্কে জানবে। বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে চীন থেকে অর্জিত জ্ঞান কাজে লাগাবে। পাশাপাশি 2041 রূপকল্প এবং সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে অবদান রাখবে। আমি মনে করি তারা ফিরে আসার পর চীন বাংলাদেশের বন্ধুত্বের দূত বা সেতুবন্ধন হিসেবে কাজ করবে। চীন ও বাংলাদেশের তরুণদের মধ্যে আদান প্রদান বাড়াবে, দুই দেশের মৈত্রী শক্তিশালী করবে এবং দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা এগিয়ে নেবে। বেশ কয়েকদিন ধরেই চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের তরুণদের নিয়ে চলছে সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি কার্যক্রম। এরই অংশ হিসেবে সম্প্রতি পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের বন্দর শহর সিয়ামেনে হয়ে গেল 14তম ক্রস ট্রেড সাংস্কৃতিক শিল্প মেলা। এদিকে সিচুয়ান, ইউনান ও কুইচৌতে জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী মশাল উৎসব উদযাপিত হয়েছে। অন্যদিকে হপেই প্রদেশের ইছং শহরে উদযাপন হচ্ছে জল
এখন প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটছে চীনের ক্রমবর্ধমান কফি কালচারের মধ্যে। সুচৌ চীনের একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর। এখন এখানে কফি কালচার দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহর বিখ্যাত এর সাংস্কৃতিক ঐতিহ্য ও সমৃদ্ধ ইতিহাসের জন্য। সুচৌ শহরের প্রাচীন সড়কগুলোর ধূসর ইট ও টালি সং রাজবংশের সময়কার আমেজ নিয়ে আসে। সেই সুপ্রাচীন সড়কে হেঁটে যাওয়ার সময় যখন আশপাশের ক্যাফে থেকে ভেসে আসে কফির তাজা সুবাস, তখন পথিক ভাবে এক পেয়ালা কফি পান করা যাক। সিমেই লেনের একটি জনপ্রিয় ক্যাফে কুন কফি। এই কফি শপে ঢুকলে শোনা যায় চীনের বিখ্যাত কুনছ অপেরার জাদুকরী সঙ্গীত, যার রয়েছে ৬০০ বছরের বেশি সময়ের ঐতিহ্য। প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির মেলবন্ধন ঘটছে এখানে। এখানে পরিবেশন করা হয় সুস্বাদু কফি। এটা অসাধারণ। পশ্চিমের আর পূবের সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এখানে, তাই আমি এখানে এসেছি। এই ক্যাফে প্রায় ১ বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় অপেরা স্কুল থেকে কুনছ অপেরা বিষয়ে গ্র্যাজুয়েট ২ বন্ধু এই ক্যাফেটি খুলেছেন। অপেরা শুনতে শুনতে কফি পানের বিষয়টি তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ব্যস্ত সময়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ কাপ কফি বিক্রি হয়। ৩ পাউন্ড কফি বিন প্রতিদিন প্রক্রিয়া করা হয় এখানে। ৩-৪ মাস পর পর আমরা মেনু বদলাই, যাতে আমাদের ক্রেতাদের সময় কাটানোর জন্য নতুন নতুন বিষয় দিতে পারি। এই কফি শপের খুব কাছেই রয়েছে আরেকটি জনপ্রিয় কফি শপ বিনস্প্রেসো। এখানে সয়া মিল্ক ব্যবহার করেও কফি তৈরি হয়। সকালের নাস্তায় চীনে সাধারণত সয়া মিল্ক খাওয়া হয়। আমরা চাই মানুষ আরও বেশি কফি খাক। সম্প্রতি দেখেছি শেনচেন, কোয়াংচৌ, বেইজিং, চেনচু এবং ছিংতাও থেকে গ্রীষ্মের ছুটিতে মানুষ এখানে আসছে। বেনস্প্রেসো নিজেদের রোস্ট করা কফি বিনসও বিক্রি করে। লু জানান, ইয়াংজি নদীর বদ্বীপ এলাকায় সমন্বিত কফি সরবরাহ চেইন রয়েছে। এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো কফি কালচারটা ভালো বোঝে। আমি সুচৌর স্থানীয় বাসিন্দা। প্রতিদিন 1 কাপ কফি খাই। বছর 2 আগে আমি একটি ক্যাফে খোলার পরিকল্পনা নেই। আমি দেখেছি এখানকার রাস্তায় ছোট বড় অনেক কফি শপ রয়েছে। আমি মালয়েশিয়া থেকে এসেছি। চীনের কফি শপের সাজসজ্জা অনেক ভালো। এখানে অনেক রকম কফি পাওয়া যায়। বিদেশের কফিগুলোতে এত বৈচিত্র্য নেই। এই প্রাচীন ঐতিহ্যবাহী নগরীতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে কফি কালচার। সাংহাই মহানগরীর অর্ধেকেরও কম জনসংখ্যা সুচৌতে, অথচ এই শহরের মানুষ চীনের সবচেয়ে বেশি কফি ক্রেতা। গত বছর সুচৌ ৯০,০০০ টন কফি আমদানি করেছে। নগরীর অলিতে গলিতে এখন দেখা মিলছে ট্রেন্ডি কফি শপের। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। আচ্ছা, একটু ভেবে দেখেন তো, গোটা একটি শহরের বিশেষ বিশেষ স্থাপনা যদি একটিমাত্র পরিবহনে চড়ে ঘুরে দেখা যায় তাহলে কেমন হয়? বিষয়টি দারুণ না? প্রিয় দর্শক, চীনের রাজধানী বেইজিংয়ের বিভিন্ন বিশেষ স্থান ও স্থাপনা চলুন ঘুরে দেখে আসি আমাদের সহকর্মী প্রেমার সঙ্গে। বন্ধুরা, প্রেমার সঙ্গে বেইজিং এ ভ্রমণ করুন। চলুন আজ আমরা বেইজিং এর 1 নম্বর বাসে রাজধানী ঘুরে দেখব। এই বাসে চড়ে আপনি বেইজিং মোটামুটি সব গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা দেখতে পারেন। চলুন আমরা এই বাসে চাংআন অ্যাভিনিউতে ঘুরে বেড়াই।
এক নম্বর বাসের ইতিহাস 7 বছরেরও বেশি পুরাতন। চীনের প্রথম রাস্তা হিসেবে পরিচিত চাংআন অ্যাভিনিউ দিয়ে চলে এই বাস। অনেকেই চাংআন অ্যাভিনিউ ভ্রমণ করতে 1 নম্বর বাস বেছে নেন। জানালা দিয়ে বেইজিংকে ভালো করে দেখেন। উখসং ক্রীড়া কেন্দ্র, প্রাণবন্ত সিতান উত্তর রাস্তা ও মহান মিলিটারি মিউজিয়াম বেইজিংয়ের গড়ে ওঠার প্রায় প্রতিটি ধাপের সাক্ষী। 1 নম্বর বাস টিয়ানমেনের মধ্য দিয়ে যায়। যদিও আমি বেইজিংয়ে থাকি, তবুও যখনই টিয়ানমেন অতিক্রম করি তখনই নতুন করে গর্বিত হয়। আমি একজন চীনা মানুষ হিসেবে গর্বিত। বেইজিংয়ে আপনি সবসময় মর্যাদাপূর্ণ চীন দেখতে পারেন। মহান টিয়ানমেন, জনগণের বীরদের স্মৃতিস্তম্ভ, চেয়ারম্যান মাও সেডংয়ের মেমোরিয়াল হল, উঁচু গণ মহাভবন এবং সিহুয়ামেন বেইজিংয়ের গভীর সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। টিয়ানমেন শত বছরের লাঞ্ছনা কাটিয়ে চীনের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসে বলীয়ান হবার প্রতীক। বেইজিং যেন একজন লেখকের মতো নির্বে আমাদের মহান মাতৃভূমির প্রতিটি অগ্রগতির কথা বলে। ওয়াংফুজিংয়ের বাণিজ্যিক ভবন সমূহের মধ্যে ওরিয়েন্টাল প্লাজা ও সমৃদ্ধ বাণিজ্যিক পথচারী রাস্তা আমাদের বেইজিংয়ের প্রথম দিনগুলোর গল্প বলে। 1 নম্বর বাসে আপনি বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন চায়না জোন বা সিটি টাওয়ার এবং আমাদের চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সিসিটিভির প্রধান ভবন দেখতে পারেন। চায়না ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বেইজিংয়ের সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট কেন্দ্রস্থলে অবস্থিত। এটি বেইজিংয়ের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের প্রতীক। 1 নম্বর বাস চাংআন অ্যাভিনিউ এবং এই শহরের মধ্য দিয়ে ধীরে ধীরে চলে। বাসটি যেন এই শহরের ইতিহাসের মধ্য দিয়ে চলে। সেরা দৃশ্য সবসময় আমাদের চারপাশে থাকতে পারে, কিন্তু আমরা মন দিয়ে তা সবসময় উপলব্ধি করি না। 1 নম্বর বাস আমাদের তেমন উপলব্ধি করতে অনুপ্রেরণা যোগায়। প্রিয় বন্ধুরা, বেইজিংয়ে আসার সুযোগ পেলে অবশ্যই 1 নম্বর বাসে উঠে ভ্রমণ করবেন। বাসটিতে চড়ে বেইজিংয়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখার পাশাপাশি শহরের হৃদয়ের স্পন্দন শুনতে পারবেন। চলতি বছর খুব ভালো ব্যবসা করছে চীনের চলচ্চিত্র শিল্প। করোনা মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দ্রুত বিকাশমান শিল্পটি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা অবশ্য এজন্য চীনা সিনেমার গুণগত মান বৃদ্ধিকেই কৃতিত্ব দিচ্ছেন। একসময় চীনের দর্শকরা হলিউড কিংবা বিদেশি সিনেমা বেশি দেখতেন, কিন্তু এখন সময় বদলেছে। দেশের নির্মিত সিনেমার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন তারা। ফলে চীনের চলচ্চিত্রাঙ্গনে বইছে সুবাতাস। দারুণ ব্যবসা করছে চীনের চলচ্চিত্রগুলো। জানুয়ারি-জুন সময়ের মধ্যে চীনের দেশীয় চলচ্চিত্রের বক্স অফিস আয় 19.944 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। চলচ্চিত্র শিল্পে পুনরুদ্ধার ঘটায় শীর্ষস্থানীয় চীনা চলচ্চিত্র নির্মাতা HG এন্টারটেইনমেন্টের আয় বছরে 40.69% বেড়ে 1.172 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। HG এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান সু তিয়ানফু মনে করেন, চীন উন্নতমানের চলচ্চিত্র নির্মাণে সক্ষম এবং বিদেশি চলচ্চিত্রের সঙ্গে মানের ব্যবধান কমে আসাতেই চীনা চলচ্চিত্র শিল্পে সমৃদ্ধি এসেছে। এ বছরের প্রথম 6 মাসে চীনা চলচ্চিত্রের বাজারের সমৃদ্ধির একটি প্রধান কারণ হল চীনা চলচ্চিত্র এবং বিদেশি চলচ্চিত্রের মধ্যে মানের ব্যবধান ক্রমান্বয়ে কমে আসা। চীন উচ্চমানের চলচ্চিত্র তৈরি করতে সক্ষম। চীনের আরেকটি ফিল্ম স্টুডিও চায়না ফিল্ম গ্রুপ কর্পোরেশনও চলতি বছরের প্রথমার্ধে ভালো আয়ের কথা জানিয়েছে। বছরটিকে তাদের প্রতিষ্ঠানের জন্য একটি মাইলফলক বলেও অভিহিত করেন এর চেয়ারম্যান ফু রুছিং। 2023 সালে আমরা প্রকৃত প্রযোজনা প্রক্রিয়ায় প্রবেশ করেছি। এবছর আমরা একই সময়ে 4 বা 5টি ব্লকবাস্টারের শুটিং শুরু করেছি। আমরা প্রযোজনা, চিত্রগ্রহণ, প্রযুক্তি, বিতরণ এবং স্ক্রিনিং থেকে সমস্ত দিকগুলোতে
মানোন্নয়নে আরও উদ্যোগ নিয়েছি। তাই 2023 চায়না ফিল্ম গ্রুপ কর্পোরেশনের জন্য একটি দুর্দান্ত বছর। চলচ্চিত্রের এই সুসময়কে কাজে লাগাতে দুটি প্রতিষ্ঠানই একসঙ্গে যুদ্ধ ও ইতিহাস ভিত্তিক অনেকগুলো ব্লকবাস্টার সিনেমা নিয়ে কাজ করছে, যা অচিরেই উপভোগ করতে পারবেন চীনা দর্শকরা। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছিলেন অনুষ্ঠানটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।